आज যে ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা সেটা দুটো দিনের ব্লগ, সানডে আর মানডে দুদিনই আমি ছুটি নিয়েছিলাম। এবার থেকে সানডে করে ছুটিই নেব। আর এখানে ওই জামা কাপড় যে রুটিন ব্লগ তোমাদের সাথে যখন শেয়ার করেছিলাম সেই যে শেষ করেছিলাম সেখান থেকে এটা স্টার্ট হচ্ছে। জামা কাপড় কাচতেই দিতে এসেছিলাম। জামা কাপড় বলতে অনেক কিছু ছিল, চাদর, 4-5টা বালিশের কভার থেকে শুরু করে অনেক কিছু, আয়ুষ্মানের স্কুল ড্রেস। আর আমাকে গতকাল একজন জিজ্ঞেস করেছিল কি শাইন ব্যবহার করছি। শাইনটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, পারলে আমি পরে কমেন্ট বক্সে লিখে দেবো। তো এখান থেকে ভিডিওটা শুরু হয়েছিল। এটা হচ্ছে সানডে বিকেলবেলা, প্রায় 4:30 পৌনে 5টা বাজে এই সময়। হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছে, আমিও বেশ আছি। এখন বাজে বিকেল পৌনে 5টা। আর আজকে লিমিটলেস লেট হয়েছে আমার খেতে, সেটা হচ্ছে 4:30, মানে 4:20 বসেছি, 10 মিনিট, কারণ এক পদে খেয়েছি। আমি কোনো দিন এক পদে রান্না করি না। এঁচোড় চিংড়ি করলাম শুধু, তাও কটার সময় রান্না করতে ঢুকলাম জানো রান্নাঘরে, তখন বাজে 2:30 বেজে গেছে। এবারে এঁচোড়টা সেদ্ধ করে সকালবেলা রেখেছিলাম, জলখাবার খেয়েছি আজকে 12:30টার সময়। তার কারণ এক্সাম টাইম, যখন এক্সাম টাইম থাকে আর আমাদের না কোনো রকম স্টাডি লিভ থাকে না, বুঝেছো তো। ওই পরীক্ষা 2-4 দিন আগে তাও আমরা মানে মোটামুটি ধরো পাঠালাম না এরকম করে স্টাডি লিভ নিই। এবারে জাস্ট কদিন আগে আমাদের শুরু হয়েছে পরীক্ষা, ইউনিট টেস্ট। লক্ষ্মী পুজোর পরের দিন থেকে, মানে যেদিন স্কুল খুললো সেই দিন থেকে ইউনিট টেস্ট স্টার্ট হয়েছে। মাঝখানে গ্যাপ দিয়ে পরীক্ষা হয়। 10 দিন আগে টোটাল ইউনিট টেস্টের কোটা শেষ হয়। এই টার্মের 10 দিন আগে ইউনিট টেস্টের কোটা শেষ হয়। এবার বাকি যে 10টা দিন থাকে তার মধ্যে ক্লাস চলে, ছিল তোমার চিলড্রেন্স ডে ছিল, সব কিছু সেলিব্রেশন করে হাতে পেয়েছি মাত্র 4টে দিন। আজকে 16 তারিখ হয়ে গেছে, 20 তারিখ থেকে এক্সাম। তো বুঝতেই পারছো আজকে সানডে সকাল থেকে আমার আয়ুষ্মানের সকাল শুরু হয়েছে আজকে 9:45 ঘুম থেকে উঠেছে, মানে বলে ওটাই ওর কাছে অনেক সকাল যেদিন ছুটি থাকে। ন্যাচুরালি ওর না ঘুমের খুব দরকার, ঘুমটা ওর একদম হয় না। তো 9:45টার সময় উঠলো, উঠে 10:30টার মধ্যে পড়তে বসলো। পড়া চলছে লাগাতার, যদিও ও স্পিডে করে, আমি রিভিশন করাচ্ছি, মুখস্থ করাচ্ছি, যতই পড়ুক ওর না ভুলে যায়, বারবার ভুলে যায়। একটা পড়ছে একটা ভুলে যাচ্ছে, একটা পড়ছে একটা ভুলে যাচ্ছে। আমি জানি না এগুলো সবাই ফেস করে না, হয়তো কিছু পার্সনরা ফেস করে বাচ্চাদের নিয়ে, যারা মারা জানে। আমি যেমন ফেস করি এই জিনিসটা, আমারও হতো, এইটা পড়ছে তো ওটা ভুলে যাচ্ছে, ওটা পড়ছে তো এটা ভুলে যাচ্ছে। এবার কেউ যদি বলে সেটা এক্সেপশনাল, যে আমাদের হতো না বা আমাদের হয় না। যেমন গতকালই আমাকে একজন বলেছে, আমার 2 ছেলে মেয়েই আইসিএসসিতে পড়াশোনা করেছে, আমার বাড়িতে লোকজন, আমার যদি অনেক বড় ফ্যামিলি, ওগুলো এক্সেপশনাল। আমি যখন ছোটো ছিলাম আমারও জয়েন্ট ফ্যামিলি, আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার পিসিরা কাকারা সব বিয়ে করে যে যার মতন আলাদা চলে গেছে, কিন্তু আমার দাদু ঠাকুমা এবং কাকা পিসি এদেরকে নিয়েই আমাদের ফ্যামিলি ছিল। পরে যেহেতু বাড়ি ছোট ছিল, যে যার মতন বাড়ি করে চলে গেছে, কিন্তু আমিও জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি। কাকারা আসতো, পিসিরা আসতো, সবাই আসতো, মাকে রান্না করতে হতো, টিফিন বানাতে হতো, সেটার একটা যুগ ছিল। মা করেছে, আমার পড়াশোনাও আমি করতাম, হ্যাম্পার হতো, এমন নয় যে হ্যাম্পার হতো না। আমিও চাইতাম সবাই থাকুক, আমি গল্প করব। মা পরে রাগারাগি করতো, তুই তো তোর মতন পড়া করতে পারিস, মায়ের কিছু বলার ছিল না। কিন্তু এখনকার জেনারেশনরা সেটা সবসময় মেনে নেয় না, তাদের আলাদা একটা। এবার কারোর থাকে, কেউ সেটা, কারোর বাচ্চারা খুব ভালো হয়, তারা নিজেদের মতন রুমে গিয়ে পড়াশোনা করে। আমার বাচ্চা করবে না। দুদিন আগের একটা ভিডিওতে আমি কমেন্ট পেয়েছিলাম যে আমি যাতে মানে ওয়াশিং মেশিন অন অবস্থায় কাপড় জামা না দিই। তো এখানে দেখাই, যখনই তুমি ধরো ওয়াশিং মেশিন চলছে তখনও যদি তুমি এর উপরটা খোলো না, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তো কোনো রকম অসুবিধা নেই যে তুমি হাত মানে চালু অবস্থাতে তুমি দিলে, এটা যখন তুমি বন্ধ করবে তখনই এটা কিন্তু অন হবে, মানে কোনো ভয় নেই। দেখো আমি যেমন এটাকে তুলে তোমাদের দেখালাম যে হাত দিলেও অসুবিধা নেই। আর ওয়াশিং মেশিনটা না পরিষ্কার করতে হবে, অনেক দিন হয়ে গেছে যে আমি ওয়াশিং মেশিন ক্লিন করিনি। এটা ক্লিন করব, তখনও ভিডিও করব। আর দেখো উপরটা ক্লোজ করার সাথে সাথে কিন্তু চালু হলো। জানো তো, এই দেখো রান্না করে রেখেছিলাম একটুখানি এঁচোড়ের তরকারি আর চিংড়ি মাছ, বললাম না করেছিলাম, এইটুকুই আজকের ছিল। রাতে ডিম ভেজে নিতাম, আর অল্প ভাতও থেকে গেছে, এগুলো সব ফ্রিজে এখন ঢোকাবো একটা আলাদা বাটি করে। যেতে হবে, আশিস ফোন করলো কিছুক্ষণ আগে, এসেও গেছে। ওই শর্মিষ্ঠ আমাকে ফোন করলো যে আশিস দা তো বলছে যাবে, ও বাইরে ছিল তখন, যখন ওই অভিষেক ফোন করেছে, শর্মিষ্ঠার হাজব্যান্ড, যে তোমরা আসবে না এরকম বললে হয়।
তো ওই জন্য দেখো আমি আইব্রো টাইব্রো কিচ্ছু করিনি, কি করে করব, যাবোটা কি করে, এখন আর যাওয়ার সময় নেই। তো আয়ুষ্মানকে বললাম তুই অঙ্কগুলো সমস্ত কমপ্লিট করে নে, যা যা প্র্যাকটিস করা, সকাল থেকে আজকে পড়িয়ে নিয়েছি, তো সমস্ত কিছু প্র্যাকটিস করে নে, করে তারপরে রেডি হয়ে বেরোবো। এখন অলরেডি 7টা বাজে। তোমাদের তো বলাই হয়নি, আজকে ছিল শর্মিষ্ঠার ছেলের বার্থডে, 2 বছরের জন্মদিন ছিল, কিন্তু আমি যাব না একদম ফিক্সড ছিল। আয়ুষ্মানের যেহেতু পরীক্ষা, যাওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু না গেলেও কিছু কিছু ক্ষেত্রে নয়। আর এই মাসেই পড়েছে আমার প্রায় 3টে নিমন্ত্রণ, যেখানে আমি নিমন্ত্রণ পাই না, যাও বা পেয়েছি সেটা এই পরীক্ষার মরশুমেই পেয়েছি। যদি বা ডিসেম্বরে পেতাম তাও একটা কথা ছিল। তো বললামই না যে যেতে হয়, কিছু কিছু ক্ষেত্রে যেতে হয়, ওই জন্য আগের থেকে একটু প্ল্যান প্রোগ্রাম করে নিলে ভালো। আমি ওই জন্য ঝটাপট ঘরে যা যা কাজ আছে সেগুলো আগে সেরে নেব, কারণ ফিরতে ফিরতে যথেষ্ট রাত হবে আমি জানি। আর আয়ুষ্মানকে পড়ানোও আমি মোটামুটি স্যাটিসফাইড যে ও রিভিশন দিয়ে নিয়েছে সব কিছু, তো 3-4 ঘন্টার জন্য গেলেও কোনো অসুবিধা নেই। দুপুরে যে বাসনপত্রগুলো ছিল খেয়েই তো উঠলাম 4:30-র সময়, তা একটু তো মানে নিজেকে রিল্যাক্সেশনেরও নিজের প্রয়োজন আছে, সেই রিল্যাক্সেশনটুকু দিয়েছিলাম ওই ওপরে জামা কাপড়গুলো কাচতে দিয়ে, তারপর কিছুক্ষণ বসেছিলাম। এসে এটা একটু পরে করা যেত যদি না বেরোনোর থাকতো, তো আমি ঝটাপট করে বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, মানে গ্যাসটা মাঝামাঝি করিনি, করাটা দরকার ছিল, এঁচোড় চিংড়ি করেছি। তো যাই হোক, চলো এরপর রেডি হয়ে বেরিয়ে পড়ি। ওই তুই আর আমি দেখ একই কালারের ড্রেস, আমি এটা খুব অড কালার, ঠিক করো। চুলটা কাটানো হলোই না ছেলের। হাতে সময় ছিল না বলে না শাড়ি পরা হয়নি, ভালো সালোয়ার পরে নিলাম, আর আইব্রো করতে পারিনি, সেই আইব্রো নিয়েই গেছিলাম। আর ও বলছিল শর্মিষ্ঠা যে কোনো দরকার নেই, তুই চলে আয় যত তাড়াতাড়ি সম্ভব। আর রাস্তাঘাটগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, যদিও এই সময় খুব একটা রাত হয়নি, প্রায় 8:30 পৌনে 9টা, কিন্তু রাত হয়নি, শীতকাল তো, শীতকালে একটু ছমছমে হয়েই যায় চারিদিক। আর এটা চেতলার ভেতর দিকে রাস্তাগুলো একটু মানে ফাঁকা ফাঁকা থাকে, তো ভালোই লাগছিল, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। যত্ন করে রাখবে ওইটা দেবে না ওই ব্যাগে করে করে ঘুরে বেড়াবে। সুন্দর লাগছে, শাড়ি পরতে পারতে না রে, ভালো করেছিস, সকালে পরেছি অ্যাকচুয়ালি। হ্যাঁ তা তো হবেই। রান্না করে খাইয়েছিস? হ্যাঁ, কিচ্ছু খাইনি, ওটাই হয়। কেউ হাত দেবে না কেকে, কাটার পর হাত দেবে সবাই। ঘুরবে কেন এরকম? এইটাই থাক, দেবে কি করে? তো হ্যাঁ বলো দিদি, Happy birthday to you. Happy birthday dear Adrij. Happy birthday to you. দাঁড়া দাঁড়া, ও পাপেটা করে নি, কাটছে না বাবা, বাবা কাটছে না, বাড়িয়ে তো আমার রাতে দিদি কি বলছে এখান থেকে দেখো, বাড়িয়ে তো আমার রাতে ঘুরিয়ে নিতে পারতিস। আমি যেটা বলবো সেটা হবে, সবাই আমার হাত ধরবে। ধরো হাত, দিদি আসো, কাটো। কাল আসতে পারবো না, কাল এই যে তুমি ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটু এদিকে দেখাতে হবে। আচ্ছা দিদি ওরা কেকটা কেটে একটা ডিস্ট্রিবিউট করে দিই। চলো চলো সবাই এদিকে চলো চলো। চলো চলো, সবাই পেয়ে গেছে, কাটি একটা ভালো, করে। দিদি কত ইনস্ট্রাকশন দিয়েছে। তো প্রথমে কফি, তারপর কেক, পকোড়া খাওয়ার পর এখানে দেখো কী কী ছিল। কচুরি ছিল, কাশ্মীরি আলুর দম, ভেটকি মাছের ফ্রাই, আর তার সাথে ছিল ফ্রাইড রাইস, মাছের কালিয়া, আর হচ্ছে মাটন, চাটনি, পাঁপড়, এই ছিল ডিনারে। তো ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছিল। এখন বাজে কটা জানো? এখন বাজে রাত্রি 12:30। এই উবের বুক করে এদের তো মানে আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, আশিসের এদের পার্টি আর শেষ হয় না।
আসতেও চায় না, কাজ 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 করে বেরোলাম আমরা রাত্রি 8:30, মানে এখানে পৌঁছলাম 9:45, 8:30 বেরোনি, 8টায় বেরিয়েছি, এখানে পৌঁছলাম 9:45। তারপরে তো যথারীতি বুঝতেই পারছো, বর্ষা বাচ্চা নিয়ে আনন্দ করা। এখন রাত্রি 12:30। আমার এত ঘুম পাচ্ছে, তাও আমি ভাগ্যিস রান্নাঘর সব পরিষ্কার করে, ঘরের বিছানা পরিষ্কার করে তারপরে এসছি, মানে কোনো কাজ রাখিনি, খালি জামা কাপড় যা ছিল সব ছোটো ঘরে রেখে দিয়েছি, ওগুলো ভাঁজ করে, মানে ভাঁজ আছে কিন্তু তোলা হয়নি, ওটা থাকবে কালকে, যা করার করব। কিন্তু বাকি সব আমি ক্লিন করে এসেছি, কোনো কাজ ফেলে আসিনি, এটা একটা মনের শান্তি। আমি জানতাম যে দেরি হয়ে গেলে আমার চাপ থাকবে না। আয়ুষ্মানকেও আজকে সকাল থেকে পড়িয়ে নিয়েছি, ঠিক আছে, মানে ভেতরে কোনো চিন্তা নেই, আমি কোনো কাজ আনন্দ করতে পারি না। কপালে ছিল, বলে না যে কার কোথায় যে খাবার লেখা আছে, কার যে কোথায় ভাত লেখা আছে কেউ বলতে পারে না। আসবো না পুরো প্ল্যান, আর যদি প্ল্যান থাকতো আমি শাড়ি পরতাম, কখনোই সালোয়ার পরতাম না। হ্যাঁ, তো দেখো কি করে। হ্যাঁ, শাড়ি পরতাম, আইব্রো করে রাখতাম, আইব্রোও করিনি, আইব্রোটা করবো কালকে, দেখি গিয়ে করে নেবো। এটা নেক্সট মর্নিং, একদম সকালবেলা মা আজকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মাকে আমি বলেছিলাম মা সোমবার দিন তুমি এসো, আর আমি বেমালুম ভুলে গেছি। এখন সব কিছু একটা সাইডে চলে গেছে, আর এক্সামের কথা একটা সাইডে চলে এসেছে, বুঝেছো মাথার, যার ফলে কি সব আমার আউট অফ মাইন্ড। আর এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কিনটা নিজেই দেখছি, আর ভাবছি যে হ্যাঁ স্কিনটা এখন তো গ্লো করছে, একটু পরে আবার সেই ফ্যাকাশে হয়ে যাবে। যাই হোক, চলো মায়ের সাথে দেখা করাই। মা, গতকাল আমাকে একজন বোন বলেছো যে তোমার পিম্পলস কমে গেছে জেল মেখে, কিন্তু তোমার স্কিনটা মানে গ্লোয়িং নয়। দেখো আমারও কিন্তু শীতকালে স্কিন গ্লো করে না, তার কারণ আমার স্কিন রাফ রাফ হয়েই যায়, যতই আমার অয়েলি হোক সেটা গরমকালের জন্য। আর যেহেতু আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটার জন্য কিন্তু ড্রাই হয়, এরপরেও আমি আর কোনো অপশান কিছু বলতে পারবো না, কারণ আমি যা ব্যবহার করি আমি শুধু সেইটুকুই বলতে পারবো। যাই হোক, কি ব্রেকফাস্ট করবো আগের দিন ভেবে রেখেছিলাম, শুধু রুটি আর চা, এটাই ছিল আজকের ব্রেকফাস্টে। তোমাদের একটা জিনিস দেখাই, এইটা গতকাল আমি কিনেছি তোমার জেপ্টো থেকে, 95 রুপিজে আমি পেয়েছি। আর এমনিতে তো এইগুলোর অনেকটাই দাম, এটা প্রিন্ট 199 প্রিন্ট আছে। এটা মোটামুটি ধরো, তাও আমি যদি মানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে যাই 120-25-এর মধ্যে পেয়ে যাই। তবে এটা জেপ্টোতে দেখলাম অনেক, এর মধ্যে 3টে আছে, তবে স্কচ ব্রাইটেরটা কিন্তু একটু বড় হয় এবং সেটা অনেক লং লাস্টিং হয়। মানে মোটামুটি একটা তোমার স্কচ ব্রাইটের বলছি দাম প্রচুর, কিন্তু স্কচ ব্রাইটের 3টের দাম 200-র ওপরে, 230 টাকা। কিন্তু সবসময় তো মনে হয় যে একটা মানে পোছার জন্য যদি আমাকে এত টাকা খরচা করতে হয়, অনেকেরই মনে হয়, সেক্ষেত্রে গালার এগুলো কিন্তু বেশ অফারও থাকে। আর একটা কথা বলবো, অনেকেই দেখবে তোমরা মানে অনলাইনে ফ্লিপকার্ট বলো বা মিশোতে বলো, অনেক কমে, মানে ধরো 150 টাকার মধ্যে 10টা পেয়ে যাচ্ছ, সেগুলো কিন্তু একদম টিস্যু পেপারের মতন কাজ করবে। সেগুলো তুমি হয়তো খুব বেশি হলে 1 মাস তুমি ব্যবহার করতে পারবে। আর আমি একটা জিনিস, এইটা দেখো, এইটা কি হয়ে গেছে, তবে কালারটা কিছুদিন বাদে এরকম হয়ে যায়, তার কারণ হচ্ছে মানে এত কালি হয় না কালার, এটা অনেকদিন হয়ে গেছে, বোধহয় 1 বছর হয়ে গেছে ব্যবহার করছি, কারণ আমার কেনাই হচ্ছিল না। আমি ভেবেছি আছে হয়তো, আমার তো সে সময় থাকে এক্সট্রা এনে রাখা, কিন্তু আমি এটা ফেলতে পারছি না। মানে কেন? 6 মাস স্কচ ব্রাইটের হলে 1 বছর পর্যন্ত চলবে, এত ভালো হয়। আর কালারটা একটু স্কচ ব্রাইটের তুলনায় কোয়ালিটিটা একটু কম, কারণ দামটাও কম, আর সাইজটাও কিন্তু ছোট। কিন্তু তোমার যদি 6 মাসও চলে, এটাই বা কম কি। তো এইগুলো ওই জন্য ওটা ফেলতে পারছিলাম না, কারণ আমার স্টকে আর নেই, কেনা হচ্ছিল না। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যতবার গেছি গালারটা পাইনি, স্কচ ব্রাইটেরটা পাচ্ছিলাম, অত দাম দিয়ে কিনছিলাম না। তো ওই জন্য কিনে নিলাম। এই জিনিসের মতন আমি গ্যাস মোছার কিচ্ছু পাই না। শুধু গ্যাস কেন, তোমার যদি একটু তেল পড়ুক, এই তেলটা এমন ভাবে অ্যাবজর্ব করে নেবে, তোমার সেই তেল চিটচিটে জায়গা থাকবে না, একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। এবার এটাকে পরিষ্কার করি কি করে, আমি গরম জলে ফুটিয়ে নিই, মাঝে মধ্যেই গরম জল, একদম কিচ্ছু হয় না, না ইলাস্টিসিটি নষ্ট হয় না কিছু হয়, কিন্তু কালো দাগটা যাবে না। এটা একটা পার্মানেন্ট কালো একটা প্যাচ পড়ে যায়, কিছুদিনের মধ্যেই পড়ে যাবে। কিন্তু তুমি এটাকে তোমার তো দরকার পরিষ্কার করা না, তুমি পরিষ্কার করে নাও, রং নষ্ট হলে তোমার তো অসুবিধা নেই।
কারণ এর যে অ্যাবজর্বেশন পাওয়ার সেটা কিচ্ছুতে নেই। আমার যদি তোমরা প্রথম ফার্স্ট ব্লগ দেখো, ফার্স্ট ব্লগ থেকেই এটা দেখতে পাবে। কারণ আমি জবে থেকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে এটা কিনেছিলাম, আমাকে কেউ বলেও নি, আর তখনও তো ইউটিউবে দেখতামও না, ইউটিউব তখন ইউজও করতাম মানে কিভাবে কি হয় জানি না। তো তখন থেকে আমি এইটা যেদিন পেয়েছিলাম সেদিন থেকে আর আমি অন্য কিছু গ্যাস পরিষ্কারের জন্য নিইনি, কারণ আমার গ্যাস পরিষ্কার ডেলি হতো। আর ডেলি ওই ন্যাকড়াতে যখন আমি ফোটাতাম না, ওই ন্যাকড়া তেল বেরোতে চাইতো না, ডোলে ডোলে পরিষ্কার করতে পারতাম না। ওই জন্য আমি তোমাদের সাথে সবসময় এই বিষয়টা মানে শেয়ার করি। যদি পারি আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এতগুলো কথা বলার একটাই কারণ, বিশ্বস্ততা, যাতে তোমাদের বিশ্বাস হয় যে সত্যি জিনিসটা ভালো। কারণ দেখো, এগুলো তো আর আমি কোনো রকমভাবে পেইড প্রমোশন করি না, বরাবর ব্যবহার করি, যাতে তোমাদেরও সাংসারিক বিষয়ে ছোটোখাটো ইনভেস্টমেন্টে সুবিধা হয় এবং তোমাদের মনে না হয় যে একটা কিছু মোছার জন্য আমি একটা এত দাম দিয়ে জিনিস কিনবো। অনেকেরই হয়, আমারও হতো, কিন্তু তোমার কাজ অনেক ইজি হয়ে যাবে, তোমার ঘরের জিনিসটা ভালো থাকবে, চকচকে থাকবে। আর এই যে রুটি করলাম না, সঙ্গে সঙ্গে তো আর আমরা ভিজে কাপড় অ্যাপ্লাই করে মুছে নেব, সেটা তো হয় না, আর শুকনো কাপড় দিয়ে মুছলে পরিষ্কারও হয় না। তো সেই জন্য আমি এইটা তোমাদের দেখালাম। যাই হোক, এখানে না বসেছিলাম, এই শোকেসের নিচে অনেক কিছু জমে গেছে, বিশেষ করে আয়ুষ্মানের পুরনো কালার, পুরনো পেন, ভালো থাকতে থাকতে পেন আবার কিনে দাও। এবার পুরনো পেনগুলো থেকেই যায়, হয়তো ফেলা হয় না, ওই ছোট বক্স আছে ওর একটা, ওই বক্সের মধ্যে রেখে দিই আমি। তো দেখছি এখানে কোন কোন পেন আছে, যেহেতু এখন আসছে পরীক্ষা, পেন প্রচুর লাগবে। তো যেগুলোতে কালি আছে ওকে আমি বলছি তুই এগুলোতে অন্তত লিখে প্র্যাকটিস করে নে। তো সেই সমস্তগুলো দেখে দেখে দিচ্ছি, পেন, পেন্সিল, আর এখানে স্কেলও খুঁজতে এসছে, খালি স্কেল হারিয়ে ফেলছে, কম্পাস হারিয়ে ফেলছে, রাবার হারিয়ে ফেলছে। তো ঘরে থাকতে শুধু শুধু কিনবো কেন, ওই জন্য ওগুলো খুঁজছিলাম। আর এখন দেখো এই বইগুলো আমি কত সযত্নে রেখে দিয়েছি, কিন্তু পড়াই হয় না, জীবন হীরের তুল্য। এগুলো আমাকে দিয়েছিল যখন আমি ভিকে ওই যে ব্রহ্মকুমারী সেন্টারে যেতাম। এটা দিয়েছিল, এইটা দিয়েছিল, আর আপনার অবচেতন মনের শক্তি, এটা আমি কিনেছি পয়সা দিয়ে নিজের। প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা, এটা আমি পুরনো একটা দোকান থেকে, পুরনো মানে বইয়ের দোকান থেকে পুরনো বই কিনেছিলাম। এটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একটা বই, এটা নতুন আমি মেলা থেকে কিনেছি। সংসারে সুখ সমৃদ্ধি এনার 101টি উপায়, পড়াই হয়নি। মা, এই ডায়েরিটা তো আমার ডায়েরি, দেখো, বাড়িতে অশুভ শক্তি দূর করার উপায়। এগুলো তখন আমি না এটা 2023-এ কেনা, সব নতুন বইগুলো, পড়াই হয়নি। এই ডায়েরিটার মধ্যে সব আমি ইম্পর্টেন্ট জিনিস লিখে রাখবো বলে বের করে রেখেছিলাম। দেখো ঠাকুরের কি, এটা আমাকে দিয়েছিল, ও এটা আমার বাবার, হ্যাঁ 2010-এ, এটা আমি, বাবা হাতটা কি হয়ে গেছে ধুলো, এইটা আমার বাবার 2010-এ, আমার বাবা তখন চাকরি করে, এটা বাবা আমাকে দিয়েছিল, মানে পরবর্তীকালে দিয়েছে, কারণ বাবার কাছে প্রচুর ডায়েরি, পুলিশদের তো জানোই ডায়েরি ফায়েরি প্রচুর পেতো, আমার বাবার 1-2 ট্রাঙ্ক শুধু ডায়েরি পেয়েছি আমি সম্পত্তির হিসাবে। না তাও আর তো কিছু পাইনি, ডায়েরি পেলাম। গয়না তো দিয়েছে বলো, আমার পয়সা থাকলে বাড়ি করতে পারে, বাড়ি করা, পুলিশে যাওয়া, এগুলো সব ভাবতে থাকলে পারে। কাকে? আমাকে দিনি তোকে? এখনো হাতে পাইনি। দিয়ে দিয়েছি তো তোর কাছে, সবই তো কাগজ। যাই হোক, ছাড়ো সব বাজে কথা। কাগজপত্র তোর কাছে রয়েছে না? হ্যাঁ, ফটো দেখাচ্ছি, আর আমার বিয়ের ফটো দেখাচ্ছি। দেখ, এইটা হচ্ছে, এটা ঠিক করাতে হবে ছবিটা। এই সময় আশিসকে যা দেখতে ছিল না, তোমরা মানে আশিসটা ফটোটা হয়ে গেছে, মানে পাগল করা দেখতে তখন, হ্যান্ডসাম হাঙ্ক। এই ফটোটা রাখি, এটা ঠিক করাবো আমি। এই দেখো আমাদের হানিমুনে, দেখো হাতটা আমি কেমন ধরে আছি, ঘোড়ায় উঠে কি ভয় লাগছে, ঘোড়াটা খালি থরথর করে কেঁপে উঠছে, আর এরকম কেঁপে উঠছে, আর আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো উল্টে। আর দেখো ও যেন পারছে না, আমি ভাবছি এইটুকু ঘোড়া আমাদের দুজনের ওজনটা নেবে কি করে বেচারা। আমি নামো ওর কষ্ট হচ্ছে। আমার না সত্যি খুব খারাপ লাগে জানো তো। ঠিক আছে, ওদেরকে দিয়ে পয়সা ইনকাম করছে, সবই ঠিক আছে হয়তো, কিন্তু আমার খুব কষ্ট হয়, আমি কিছুতেই উঠতে চাইনি, জোর করে আমাকে উঠিয়েছিল।
আর তখন ছোট, তখন আমার সবে 18 বছর বয়স। আমার কথার কি তখন কোনো দাম আছে বলো? সবাই দাবড়িয়ে মুখ বন্ধ করে রাখতো, দাবড়িয়ে অপমান করে মুখ বন্ধ করে। এই দেখো, এইটাও ঠিক করাবো। এটা আমার বর আর এটা আমার ভাসুর। মানুষের মুখ চোখ কথা বলে, তাই না? বাবাই তোর বাবা তোর জ্যাজাকে দেখ, তোর বাবা তোর জ্যাজাকে দেখ। আর এইটা আমাদের ডিভিডির ছবি ছিল, ডিভিডিতে লাগানো ছিল। ডিভিডিটাও নষ্ট হয়ে গেছে। একবার চালিয়েছিলাম না আমরা, হ্যাঁ হ্যাঁ আমাদের যে ওই ডিভিডি সেটটা ছিল, দাদু ছিল ওইটাতে। রে, তোর জন্যই তো নষ্ট হলো, সব তুই নষ্ট করে দিলি। কিছু উল্টো পাল্টা কথা বলো নাকি? এইটা আয়ুষ্মানের স্কুলের জন্য তোলা হয়েছিল। আমি গুপু শোনা একটা গুপু বাচ্চা, এগুলো বাঁধাবো। ফ্যামিলি পিকচার। এটা হচ্ছে মন্দারমণি, না এটাও দীঘাতে গিয়ে বাবা মাকে নিয়ে গেছিলাম সে বছর। হ্যাঁ, প্রথম বাবু আমার ছেলেকে নিয়ে, ছেলে তখন 1.5 বছর, তখন প্রথম গেছিলাম। বাবা এদেরকে কি রোম্যান্টিক লাগছে দেখো এই ছবিটা। ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে, আমার এখন চোখে পড়লো এত বছর পরে। আর এই যে এটা আমার সঙ্গে তখন আলাপ হয়নি, ও খেলতে গেছিল তখন। এটা রিজু, সে বছর রিজুকে নিয়ে গেছিলাম, রিজু 11-এ পড়ে তখন, বাবা আর আমি। এটা আমাকে একজন দিয়েছিল, বাবাই দিয়েছিল, 2011 ক্যালেন্ডার, তার সাথে মা কালীর ছবি। এইটা দেখ, এটাও ঠিক করাবো। আশিস আর মাম্মাম ওর বরাবরের আদরের, বরাবরের ভীষণ ভালোবাসতো ভাইজিকে। এটা ত্রিপুরা থেকেও তখন খেলে এসছিল, তার কিছু মাস বাদেই ওর সাথে আমার আলাপ, 2006-তে। ওর সাথে আমার পরিচয়। কি রোগা ছিল, ত্রিপুরা থেকে খেলে এসছে, আমার প্লেয়ার। এই যে আমরা এখানে সবাই মিলে গেছিলাম, বুড়িদি, রাহুল দা আর এই দিদিটা। আর পুরো জামাটা নোংরা করে দিচ্ছে, দামি জামাটা। থাক, দেখো আমি এই সময় কত মোটা ছিলাম, আয়ুষ্মান কত ছোট। হ্যাঁ পাপা দাদা, আয়ুষ্মান কত ছোট। এটা মনে আছে কত কি ঝামেলা হয়েছিল ওই ছবিওয়ালাটার সাথে। আর এই দেখো আমার বাবার কোলে আমি। ওটা রাখো, আমি ছবিগুলো ঠিক করাবো। বাবার সাথে আমি, দিদি, মা, এটা আমার পিসির মেয়ে, এটা আর একটা দিদি। আর এই দেখো ঘোড়াতে বাবুকে বসিয়েছিলাম, এই সময় প্রথম গেছিলাম আমরা দীঘাতে, মানে আমার ছেলেকে নিয়ে এটা প্রথমবার। ওর বললাম না 1.5 বছর বয়স তখন। এটা ওরা প্লেয়াররা, আমি চিনি না কাউকে। এই দেখো আমার সোনা বাচ্চা, কত ছোট রিজু তখন, সবে গোপ উঠছে। আর এই যে আমরা সবাই মিলে গেছিলাম। এই দেখো দেখো কি মোটা ছিলাম আমি, কি মোটা ছিলাম। কত সালে দেখেছো? 2018-তে। পরে আমি অত রোগা হয়েছি। আমি কতবার যে রোগা হয়েছি আর কতবার যে মোটা হয়েছি তার ঠিক নেই, বুঝেছো? এখানে তুমি ডায়েটিং করা শুরু করেছো? না না, ডায়েটিং করিনি, আমি ডায়েটিং না করেই রোগা হয়ে গেছিলাম তখন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সায়না।